আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজা তুবিথি। যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব প্রধানমন্ত্রী। দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে, জামায়াত আমির। বিশ্ব ব্যাংক ও IMF থেকে $2 বিলিয়ন পেতে পারে বাংলাদেশ, অর্থমন্ত্রী। চট্টগ্রাম বন্দরে আসছে আরও 2টি তেলবাহী জাহাজ। শিগগিরই মানব পাচার ও মাদক বিরোধী বিশেষ অভিযান, স্বরাষ্ট্রমন্ত্রী। আইন কমিশনে 150 কোটি টাকা খরচ হলেও ফল সামান্য, আইনমন্ত্রী। দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা। দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা। 5 দেশের কাছে ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘে চিঠি ইরানের। ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি। এবং হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মধ্যে চীন সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ 1433 উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। কাজেই যে জুলাই সনদ বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধী দলের ওপর ভর করেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেই সময়ের বিরোধী দল বলেছিল, এই সরকারকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেব না। আজকের বিরোধী দলও সেটাই করছে, তাদের ওপর স্বৈরাচারের ভূত ভর করেছে। দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার এক বিবৃতিতে কুমিল্লার দাউদকান্দিতে এক সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশকালে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, 14 এপ্রিল রাত 3টার দিকে কুমিল্লার দাউদকান্দিতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও অন্তত 6 জন আহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এমন মৃত্যুবরণ অত্যন্ত বেদনাদায়ক ও মর্মস্পর্শী। আমি নিহতদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের কাছে কায়মনোবাক্যে দোয়া করছি। নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। তিনি আরো বলেন, বারবার সংঘটিত এই জাতীয় সড়ক দুর্ঘটনা আবারও প্রমাণ করছে দেশের সড়ক ব্যবস্থাপনায় চরম অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাংলাদেশকে নিয়মিত বাজেট সহায়তার বাইরেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক অতিরিক্ত সহায়তার আশ্বাস দিয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বর্তমানে 11 সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের একটি সূত্র থেকে জানা যায়, আগামী জুনের মধ্যেই বাংলাদেশ প্রায় $2 বিলিয়ন জরুরি সহায়তা পেতে পারে। মঙ্গলবার IMF এর নির্বাহী পরিচালক অজিত প্যাটেল এবং জন জুট সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অর্থমন্ত্রী পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, পুরো অর্থনীতিটাই একটা ঘাটতির মধ্যে আছে। তার উপরে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধ, আবার যুক্ত হয়েছে ভ্যাট। এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং বিশ্বব্যাংক আমাদের সঙ্গে একযোগে সমস্যা সমাধানে কাজ করবে। সিঙ্গাপুর থেকে 12,000 টন উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলবাহী জাহাজ MT গ্রেট প্রিন্সেস চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করেছে, যা সরবরাহ করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। মঙ্গলবার সকাল 8টার দিকে MT গ্রেট প্রিন্সেস চট্টগ্রাম বন্দরের জেটিতে নোঙর করে। এছাড়া প্রায় 68,000 টন ডিজেল নিয়ে আজ রাতে আরও 2টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এর মধ্যে ইউনিপ্যাক সিঙ্গাপুরে সরবরাহ করা MT টর্ম দামিনী 33,000 টন এবং ভিটল এশিয়ার MT লুসিয়া সলিস জাহাজটি 35,000 টন ডিজেল রয়েছে। দৈনিক গড় 1,758 টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় সামান্য বেশি। এদিকে মঙ্গলবার রাত 11টার দিকে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে ডিজেলবাহী আরও 2টি জাহাজের। MT টর্ম দামিনীতে আসছে প্রায় 33,000 টন ডিজেল এবং MT লুসিয়া সলিস আনছে প্রায় 35,000 টন। মানব পাচার ও মাদকমুক্ত করতে খুব শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, যা দেশের যুব সমাজকে বিপদগামী করছে। এ কারণে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মানব পাচার
রোধের দেশের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপরাধের ব্যবহৃত পয়েন্টগুলো চিহ্নিত করে সুসংগঠিতভাবে অভিযান পরিচালনা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভোটের কালি শুকানোর আগেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বিএনপি যা বলে তা করে। কৃষকদের উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ আইন কমিশনের কার্যকারিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, গত 2 দশকে এই কমিশনের পেছনে জনগণের প্রায় 150 কোটি টাকা ব্যয় হলেও ফল সামান্য। মন্ত্রী বলেন, আইন কমিশন এখন পর্যন্ত 169টি আইনের সুপারিশ করেছে। এর মধ্যে মাত্র 8টি আইন সেখান থেকে নেওয়া হয়েছে। প্রতি বছর সেখানে আমরা জনগণের 8 থেকে 10 কোটি টাকা খরচ করছি, অথচ সেখান থেকে ফলাফল খুব কম আসছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরের পর কেন তাদের আইন কমিশনের চেয়ারম্যান হতে হবে। সোমবার ঢাকা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং ইউএনডিপি আয়োজিত এক যৌথ ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব কথা বলেন। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 50% উৎসব ভাতাকে শতভাগে উন্নতি করার আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, পূর্ববর্তী সময়ে 25% থেকে বাড়িয়ে 50% মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। অতীতে বিভিন্ন সরকার শিক্ষকদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করলেও তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় উৎসব ভাতা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছে। অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বিকেলে কারখানাটিতে শেষ পরিশোধন কার্যক্রম হয়েছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির 2 জন কর্মকর্তা। এদিকে দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। ইআরএল কর্মকর্তাদের তথ্য মতে কক্সবাজারের মহেশখালী সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের পাইপলাইনে জমে থাকা 5000 টন এবং অপরিশোধিত তেলের 4টি ট্যাঙ্কের ডেড স্টক তুলেও পরিশোধন কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। কর্মকর্তারা আরও জানায়, ইআরএল সাধারণত দৈনিক গড়ে 4500 টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে ক্রুড সংকটের কারণে গত মাস থেকেই পরিশোধন কমিয়ে দৈনিক 3500 টন করা হয়েছিল। গত 4 মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে ব্যবহারযোগ্য তেলের মজুদ 2000 টনের নিচে নেমে এসেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো হামলায় সহায়তা করার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের 5টি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এই দেশগুলোর বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া এবং বেআইনি আগ্রাসনে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। মঙ্গলবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাফানি এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। সোমবার স্থানীয় সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই পত্র পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর পর্যবেক্ষণ ও মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণ রয়েছে যে উল্লেখিত দেশগুলো ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালিয়েছে। এসব তথ্য আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মঙ্গলবার ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মেলোনি বলেন, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার জন্য সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক নৌ চলাচল ও নিরাপত্তার স্বার্থে এই জলপথটি সচল রাখা আবশ্যক বলে তিনি মন্তব্য করেন। প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তটি আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের মধ্যে বেইজিংয়ে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ। এই প্রণালী দিয়েই চীন তার প্রায় 1/3 তেল আমদানি করে থাকে। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ছবিতে দেখা যায় লাভরভকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে। ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা জানিয়েছে বেইজিং ও মস্কো। এই যুদ্ধের ফলে সৃষ্ট জ্বালানি সংকটে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে চীন। ইরানের তেলের অন্যতম প্রধান আমদানিকারক দেশ চীন পারস্য উপসাগর ও ওমান উপসাগর সহ ইরানের বন্দর ও উপকূলীয় অঞ্চলে প্রবেশকারী বা সেখান থেকে ছেড়ে যাওয়া জাহাজ অবরোধ করার জন্য সম্প্রতি আরোপিত মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন সোমবার বলেন, হরমুজ প্রণালী পণ্য ও জ্বালানির জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ। এর নিরাপত্তা, স্থিতিশীলতা ও অবাধ চলাচল বজায় রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থ। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।